বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনা, আরও একজনকে গ্রেপ্তার করা হলো। আর সব মিলে বারুইপুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 2। আটক করা হয়েছে আরও 3 অভিযুক্তকে। নাবালিকাকে খুনের ঘটনায় গতকালই গ্রেপ্তার করা হয়েছিল একজনকে। 6 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে এসআইটি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারুইপুরের বেশ কয়েকটি এলাকায় জারি রয়েছে বিএনএস-এর 163 ধারা। নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে রণক্ষেত্র চেহারা নেয় অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুরে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা অবস্থা রয়েছে, এবং যাতে কোনো রকম ভাবে উত্তেজনা পরিস্থিতি না তৈরি হয় তার জন্য ইতিমধ্যে একাধিক জায়গায় বিএনএসএস এর 163 নম্বর ধারা জারি করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে জমায়েত না হয় তার জন্য। ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কে বা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান সেটা করা হচ্ছে। বারুইপুরের বিভিন্ন জায়গায় যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাতে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মোতায়েন করে যাতে এলাকা শান্ত থাকে সেই চেষ্টা পুলিশের তরফ থেকে, সেই আবেদন কিন্তু করা হচ্ছে। অন্যদিকে এই যে জায়গা যেখানে নাবালিকার বাড়ি, সেখান থেকে বেশ কিছুটা দূরে পুকুর থেকে দেহ উদ্ধারের ঘটনা ঘটে, সেখানে কারা কি নিয়ে গেল, কি রয়েছে ঘটনার পিছনে, সেই বিষয়ে পুলিশ জানাচ্ছে পুঙ্খানুপুঙ্খ তারা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শুরু করেছে, তদন্ত শুরু হয়েছে। ক্যামেরায় তরুণের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এই প্রান্ত দক্ষিণ 24 পরগনা। ঘটনাস্থল গতকাল উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্র বাহিনী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্ষোভে ফেটে পড়েন তাদের সামনে স্থানীয় বাসিন্দারা। পৌঁছন প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্কর প্রসাদ বারুইও। ফোনে তার সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। যে বাচ্চা মেয়েটা মারা গেছে, আমার বোন, আমার মেয়ে, সেই মেয়েটাকে একটু ছেড়ে দিন। উনি বলেছেন আজকের মধ্যে যাতে পোস্টমর্টম হয়ে যায়, সেটা আমি করিয়ে দেব। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোন লাইনে আমরা কথা বলবো। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত বারুইপুরে ঘটনায় মোট 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জন আটক। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে। সকাল থেকে কি অবস্থা বারুইপুরে? দেখো, এলাকায় কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা পরিস্থিতি একটা রয়েছে, এবং তার জন্য সেখানে যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকায় কিন্তু পুলিশ রয়েছে। পুলিশ সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে শান্ত থাকার জন্য আবেদন জানাচ্ছে। এবং গতকালকে যে ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, আরো 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের ভূমিকা কি রয়েছে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের যে ঘটনা, সেই ঘটনায় তুমি জানো ইতিমধ্যেই কিন্তু একটা এসআইটি গঠন করা হয়েছে, যেখানে হচ্ছে বারুইপুর পুলিশের অ্যাডিশনাল এসপির নেতৃত্বে 6 সদস্য এসআইটি টিম, এবং তারা রাতভর এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় রেড চলছে বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে। অন্যদিকে পাশাপাশি আরো 2টি মামলা, সেই মামলার তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে। অন্যদিকে বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর এই সমস্ত জায়গার বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত জানতে পারছি সেখানে কিন্তু বিএনএসএস এর 163 নম্বর ধারা, অর্থাৎ যেটা পূর্বতন 144 ধারা, সেটা কিন্তু জারি করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো অতিরিক্ত মানুষের কোনো রকম জমায়েত না হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য কিন্তু এই পদক্ষেপ সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ পার্থপ্রতিম। বারুইপুরে নাবালিকার মৃত্যুর ঘটনা এবং তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল ফেসবুক লাইভে দাবি করেছেন যে নাবালিকার মৃত্যুর ঘটনায় তিনি ঘটনাস্থলে যাবেন ভেবেছিলেন, কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জানিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। আমাদের প্রতিনিধি হিন্দোল দে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই অভিযোগ করেছিলেন যে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। আজ সকাল থেকে কি অবস্থা? এখনো মোতায়েন রয়েছে পুলিশ?
একেবারেই দেখো, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা ফেসবুক লাইভে স্পষ্টত জানিয়েছিলেন যে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে, সেই চিত্র গভীর রাত পর্যন্ত ছিল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কলকাতা পুলিশের একাধিক আধিকারিক এবং কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিন্তু মোতায়েন করা ছিল তাদেরকে। আজকে যে চিত্রটা দেখাবো তোমাকে দেখাচ্ছি, ক্যামেরাম্যান শান্তনু দত্ত যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, কলকাতা পুলিশের একাধিক অফিসার রয়েছেন, পুলিশ বাহিনী রয়েছে। এবং তোমাকে বলে রাখি, কালীঘাট রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে সংযোগস্থল, সেখানে কিন্তু এই যে গার্ডরেল রয়েছে, সেই গার্ডরেল কিন্তু টেনে দেওয়া হচ্ছে। শুধুমাত্র যেসব গাড়ি ঢুকছে সেই গাড়িতে কে আসছেন কে বেরোচ্ছেন সেটার উপরে যেমন নজর রাখা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এখানে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর মহিলা যারা রয়েছেন তারা রয়েছেন, কলকাতা পুলিশের মহিলা পুলিশকর্মীরা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রত্যেকেই কিন্তু একেবারে গেটে ঢোকার মুখে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং যে চিত্র দেখা যায় গভীর রাত পর্যন্ত, যে চিত্র ছিল যে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা ছিল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল। আজ সকাল থেকেও যত বেলা বাড়ছে ধীরে ধীরে কিন্তু পুলিশের সংখ্যা, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়তে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তিনি নির্যাতিতার পরিবারে বা ঘটনাস্থলে সেখানে যাবেন, তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলবেন, কিন্তু পুলিশ তাকে নজরবন্দি করে রেখেছিল বলে তার দাবি। এবং এখন আজকে সকাল থেকে কিন্তু পুলিশের আঁটোসাঁটো বন্দোবস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তিনি কি আদৌ এখান থেকে যেতে পারবেন নাকি পুলিশ তাকে আটকাবে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা, সময় বলবে সেই কি পরবর্তী পদক্ষেপ কি হয়। কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারি কিন্তু এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ হিন্দন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, তিনি কিন্তু গতকালই প্রশ্ন তুলেছিলেন কেন তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকবে, এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবে। তিনি প্রশ্ন তুলেছিলেন যে বারুইপুরে নাবালিকার মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করতে যাব বলে ভেবেছিলাম, কিন্তু যেভাবে বাড়ির সামনে পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জমায়েত রয়েছে, প্রশ্ন তুলেছিলেন। কি বলেছিলেন, কি অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আজকেও বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটমার্চ করতে হচ্ছে? এখানে তো কোনো 144 ছাড়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। আর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন কেন তাকে হাউস অ্যারেস্ট করা হবে, যাতে তাকে লক্ষ্য করে কেউ ডিম না ছড়ে তার জন্য গার্ড দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জিকে কোনো হোম অ্যারেস্ট করার দরকার নেই, উনি যেখানে ইচ্ছা যেতে পারেন। আমি বললাম না, পাকিস্তানে বাংলাদেশেও যেতে পারেন, কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যেভাবে টিএমসির নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়, সে পুলিশ গার্ড দিয়ে রেখেছে ওনাকে। এদিকে বারুইপুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে ধন্যবাদ জানিয়েছেন সায়নী ঘোষ। যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলছেন যে বারুইপুরে ঘটনার তীব্র নিন্দা করি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছি, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন তিনি নিজে পরিস্থিতির মনিটরিং করছেন। গ্রেপ্তার হয়েছে, এসআইটি গঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন, আশ্বস্ত করেছেন অপরাধীদের কাউকে ছাড়া হবে না, দ্রুত ন্যায় বিচার হবে। দ্রুত এবং প্রয়োজনীয় পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় এভাবেই পোস্ট করেছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ, কাদের হাতে থাকবে প্রতীক? আজই কিন্তু সময়সীমা শেষ হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের। আজ বিকেল 5টার মধ্যেই নিজেদের মতামত জানাতে হবে বৃতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের সদস্যদের। যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে?
মানে এই যে বারবার মুখ পুড়ছে এটা ভালো নয়। ভোটে ভরাডুবির পরে ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এদিকে বিধানসভায় পাল্লা ভারী ঋতব্রত তৃণমূলের, অন্যদিকে লোকসভাতেও চুরমার তৃণমূল। দলের হ্রাস কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে। একে একে তার পাশ থেকে সরে যাচ্ছেন একদা ছায়া সঙ্গীরা, যার নবতম সংযোজন বিগত তৃণমূল সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এবার কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ঘাসফুল প্রতীকও কি তার হাত থেকে চলে যেতে পারে? নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? জ্ঞানেশ কুমারজি, তার ব্যাপারে এরকম কুরুচিকর শব্দ প্রয়োগ করা, তার নাম বিকৃত করে বলা, আমার মনে হয় এটা সংবিধানের পজিশনে থাকা একজন ব্যক্তির অপমান। এই প্রেক্ষাপটে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে তৃণমূলের বিবদমান দুই গোষ্ঠী, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এর আগে দুই শিবিরকেই তাদের রিপোর্ট জমা দিতে বলেছিল কমিশন। সেই সময়সীমা শেষ হচ্ছে সোমবার বিকেল 5টায়। তার আগে রবিবারই দিল্লি রওনা হন কালীঘাট তৃণমূলের দুই প্রতিনিধি, সাংসদ ডেরেক ওব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি সত্যি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আমাদেরই প্রতীক পাওয়া উচিত। 98 সালে যখন পার্টি তৈরি হয়, মমতা ব্যানার্জি এবং অজিত পাঁজা এরা দুজন সই করেছে। যারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা হয়তো এতে ছিলেনই না, তৃণমূলে ছিলেন না, সুতরাং এরা কি করে দাবি করতে পারে? প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস বলতে মানুষ মমতা ব্যানার্জিকেই বোঝে। ইতিমধ্যেই 2রা জুলাই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়ে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তাদের শিবিরের দাবি, সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বক্তব্য কোনো ব্যক্তি বা ইমেল করে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। এই প্রতীক নিয়ে এটা লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে 11টা অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা আছে, যেটা মানুষের টাকা, কাটমানির টাকা, মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, সেই টাকাটার উপর দখলদারির লড়াই। এই লড়াইয়ে কে সিম্বল পাবে কে সিম্বল পাবে না, এ নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। তবে দেখবেন ভবিষ্যতে ইভিএম বক্সে ওই জোড়াফুল সিম্বলটাই আর খুঁজে পাওয়া যাবে না। আসল তৃণমূল কারা? কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। 21শে জুলাই শহীদদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় এসেও বিচার দিতে ব্যর্থ পূর্বতন সরকার। এই মর্মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন বারাসাতের সাংসদ এবং একতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। মামলাটি নতুন করে শুরু করার আবেদন জানিয়েছেন তিনি। 21শে জুলাই হবে শহীদ স্মরণে, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। 1998 সালে প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। ফি বছর এই 21শে জুলাইয়ের কর্মসূচি থেকেই কর্মী সমর্থকদের আগামীর দিশা দেখান নেত্রী। ভোটে ভরাডুবির পর তৃণমূল যখন ভেঙে খান খান হয়ে গেছে, তারপরও যে 21শে জুলাইয়ের কর্মসূচি করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই 21শে জুলাই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেললেন তাঁরই এক সময়ের ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। 1993 সালের 21শে জুলাই নিহতদের পরিবারের ন্যায় বিচারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন বারাসাতের সাংসদ, যিনি ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। নিহতদের পরিবারের ন্যায় বিচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা ও যোগসাজশের অভিযোগও তুলে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন, 21শে জুলাইয়ের শহীদ দিবসের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে ক্ষমতায় আসা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সরকার তৎকালীন মন্ত্রী, আমলা এবং পুলিশ কর্তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে।
চ্যাটার্জি কমিশন যৌথ ও সম্মিলিত দায়বদ্ধতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। তবুও তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে কখনো গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে বিচার করা হয়নি, বরং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করে এবং পরে রাজ্যসভার সাংসদ করে। জ্যোতি বসুর আমলের একজন গুরুত্বপূর্ণ কর্তার এই পদোন্নতি যোগসাজশ এবং দোষীদের সুরক্ষার গুরুতর প্রশ্ন তুলে দেয়। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার আর্জি জানিয়েছেন মামলাটি পুনরায় চালু করার নির্দেশ দিন। জ্যোতি বসুর আমল থেকে চিহ্নিত সকল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ দায়ের করুন। সকল দোষী ও পদোন্নতি পাওয়া কর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। ফরেনসিক পুনঃতদন্তের নির্দেশ দিন। প্রয়োজনে আন্তর্জাতিক সাহায্য নিন। 1993-তে যখন ওই 21শে জুলাইয়ের ঘটনা ঘটে, আমার যতদূর মনে পড়ে কাকলি কোথাও ছিল না। কাকলি প্রথম সামনে এসছে 1996 সালে নির্বাচনে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে। মমতাই মনোনয়ন দিয়ে হেরে গিয়েছিল। তারপর থেকে তিনি পরপর হেরেছেন। ও হঠাৎ চিন্তিত হয়ে পড়েছে, এটা আমার ভালো লাগছে, কিন্তু এদের সিরিয়াসলি নেওয়া যায় না। গুলি চালানোর আদেশ যে পুলিশ কর্তা দেন, ঠিক 11 সালে তিনিই আবার বুদ্ধদেব ভট্টাচার্যের এগেনস্টে দাঁড়িয়ে মন্ত্রীও হয়ে যান তৃণমূলের হয়ে। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি, মন্ত্রী হয়ে গেলে তিনি অ্যাকশন আর কীভাবে। এবার সেই সময় কাকলি ঘোষ দস্তিদার সেই সময় সেটাকে এনজয় করেছেন, নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন। এখন তার হঠাৎ করে এই যাত্রার বিবেকের মতো হঠাৎ করে ঘুম ভেঙে উঠে উনি বিবেকের পাঠে অভিনয় করতে গেছেন। বাংলার মানুষ কি বোঝে না, না বাংলার মানুষকে এরা বোকা মনে করে, আমি বুঝতে পারছি না। এদিকে শনিবার কালীঘাটের কক্ষচ্যুত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যান বিরোধী ঋতব্রত তৃণমূল শিবিরে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বাজেট পেশ করা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আমি জানি বাজেটের কথা, খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। উনি এমন লোক যিনি এই ধরনের অবস্থা হওয়া সত্ত্বেও কোনোদিন আপত্তি করেন। এই প্রথম তো এটা আমরা জানতে পারলাম যে উনি বাজেট না জেনেই শুধু পড়তেন মাত্র। তা আগে বলেননি কেন? ওর ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মধ্যে আসছে। একদা যাদের নিয়েই দল গড়েছিলেন, সাংসদ বিধায়ক থেকে মন্ত্রী একাধিক দায়িত্ব দিয়েছিলেন, ভোটে হারার পর তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাচ্ছেন। শুধু তাই নয়, একের পর এক সিদ্ধান্তে, একের পর এক মন্তব্যে অস্বস্তিও বাড়িয়ে তুলছেন। অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.